পাইল ক্যাপাসিটি মেজারমেন্টের জন্য একটা ইনডাইরেক্ট ওয়ে, যে সয়েল টেস্ট যখন আমরা করি, আমরা যখন বোরিং করি তখন আমরা কি করি, সেখানে এসপিটি মেজার করি, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, যেটা আমরা সাবসারফেস ইনভেস্টিগেশনে পড়ে এসেছি। সো অনেক ক্ষেত্রে হচ্ছে যে এসপিটি টেস্ট থেকেও ডিরেক্টলি বিয়ারিং ক্যাপাসিটি সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায়, বাট হুইচ ইজ ইনডিরেক্ট, নট ডিরেক্ট। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই নিচে যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো তার মধ্যে হচ্ছে যে গ্র্যানুলার সয়েল, তার মানে হচ্ছে ফর স্যান্ডি সয়েল বলা হচ্ছে দ্য স্কিন ফ্রিকশন দ্য রিলেশনশিপ ইজ অ্যাজ আন্ডার। তার মানে হচ্ছে যে স্কিন, আমরা জানি যে পাইলের বিয়ারিং ক্যাপাসিটি মূলত দুইটা কম্পোনেন্ট থেকে আসে। একটা হচ্ছে তার এন্ড বিয়ারিং, মানে হচ্ছে তার পাইলের একদম বটম থেকে সে কি পরিমাণ রেজিস্ট্যান্স পাচ্ছে, আরেকটা হচ্ছে পাইলের যে শ্যাফট অথবা পাইলের সাথে সয়েলের যে কন্ট্যাক্ট এরিয়া সেখানে কি পরিমাণ ফ্রিকশন হচ্ছে। তো এসপিটি থেকে আমরা হচ্ছে স্ক্রিন ফ্রিকশনটা আমরা কম্পিউট করতে পারি। তো সেটার জন্য স্ক্রিন ফ্রিকশন কম্পিউট করার জন্য আমরা আগের স্লাইডে দেখে এসেছি যে আমাদের একটা ফ্রিকশন কোএফিশিয়েন্ট কম্পিউট করতে হয়। সো সেটা আমরা এই এসপিটি ভ্যালু থেকে কম্পিউট করতে পারি। যেমন স্যান্ডের জন্য সেটা হবে হচ্ছে 2N60 বার, এবং এই ভ্যালুটা আসবে হচ্ছে কিলো প্যাসকেলে, এবং দিস ভ্যালু শুড বি লেস দেন অর ইকুয়াল 60 কিলো প্যাসকেল। এখন হচ্ছে আমাদেরকে আমরা একটু জানার চেষ্টা করি যে N60 বারটা আসলে কি। এই N60 বারটা হচ্ছে ইজ দ্য অ্যাভারেজ এন ভ্যালু ওভার দ্য পাইল শ্যাফট লেন্থ। এটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে আমার পাইল। সো এখানে কিন্তু বিভিন্ন সয়েল লেয়ার থাকতে পারে, এবং হচ্ছে আমরা কিন্তু এসপিটিটা কি করি, একটা সার্টেন ডেপথ পর্যন্ত বোরিং করে সেই লেয়ারে যেয়ে তারপরে এসপিটিটা কম্পিউট করি, আবার বোরিং করে নিচে যেয়ে সেই লেয়ারে এসপিটিটা একটা সার্টেন ডেপথে আমরা এসপিটিটা বের করি। তো এখন হচ্ছে N60 বারটা বলা হচ্ছে যে এই লেয়ারে হয়তো বা এসপিটি দেখা যাচ্ছে হয়তো বা 10, এই লেয়ারে হচ্ছে 20, এখানে এসে আমি পেলাম 30। সো অ্যাকচুয়ালি N60 বারটা হচ্ছে এই তিনটা লেয়ারের, যদি তিনটা লেয়ার থেকে চারটা লেয়ারও থাকতে পারে, দুইটা লেয়ারও থাকতে পারে, সেটা হচ্ছে এই শ্যাফট লেন্থ জুড়ে যতগুলো এসপিটি করা হয়েছে সেটার অ্যাভারেজ। যদি তিনটা লেয়ার হয়, ধরো এখানে আমি 10 পাচ্ছি, 20 পাচ্ছি, এখানে 30 পাচ্ছি, তাহলে 10 যোগ 20 যোগ 30 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 20। আর যদি সয়েল টাইপটা যদি হয় নন প্লাস্টিক সিল্ড, তাহলে হচ্ছে আমার কম্পিউটেশনের জন্য ফর্মুলা হবে হচ্ছে এটা 1.7 N60, এটার ভ্যালুটাও আসবে কিলো প্যাসকেলে, এবং দিস শুড বি অলসো লেস দেন অর ইকুয়াল 60 কিলো প্যাসকেল। ও আচ্ছা, রেকর্ডিংটা অন করা হয় না, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে যদি এন বিয়ারিং পাইল হয়, এন বিয়ারিং পাইলের ক্ষেত্রে রিলেশনশিপগুলো কেমন হবে, মানে এন বিয়ারিং পাইলের ক্ষেত্রে আমরা যখন সেখানে যদি স্কিন ফ্রিকশনও থাকে তাহলে সেটার আমরা কিভাবে কম্পিউট করব। যেমন ফর স্যান্ড হচ্ছে যদি স্যান্ডি সয়েল হয় তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কম্পিউট করবো, যেখানে হচ্ছে 40N60 L/D। সো LD আমরা বুঝতেই পারতেছি, L হচ্ছে পাইলের লেন্থ, D হচ্ছে পাইলের ডায়ামিটার। এটা এই ভ্যালুটাও আসবে কিলো প্যাসকেলে, এবং হচ্ছে this value should satisfy also these two condition, যে this value should be less than 400N60 and also less than or equal 11,000 কিলো প্যাসকেল। আর যদি নন প্লাস্টিক সিল হয় তাহলে ফর্মুলা হবে হচ্ছে এইটা, এবং this should also satisfy these conditions। এখন হচ্ছে এখানে আমাদের আরেকটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে N60। তো N60টা কি, আগেরটা ছিল N60 বার, যেটা আমরা বলেছি যে অ্যাভারেজ এন ভ্যালু ওভার দ্য পাইল শ্যাফট লেন্থ, আর N60 হচ্ছে ইজ দ্য এন ভ্যালু ইন দ্য ভিসিনিটি অফ দ্য পাইল টিপ। আমরা যদি একটু পেছনের দিকে যাই, পাইল টিপ হচ্ছে যে পাইলের যে একদম বটম পার্ট, এটা এইখানে যে এই লেয়ারে যে এসপিটি ভ্যালুটা আছে এই পজিশনে, সেটাই হচ্ছে এই ফর্মুলার N60।
আর এখানে আরেকটা নোট দেওয়া আছে, সেটা হচ্ছে a higher factor of safety 3.5 should be used to estimate the allowable capacity। যেহেতু হচ্ছে এটা একটা ইনডাইরেক্ট মেথড, আমি এসপিটি ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেটলি আমি বিয়ারিং ক্যাপাসিটির জন্য ফ্যাক্টরটা কম্পিউট করছি, সেহেতু এখানে আমাকে কি ধরতে হবে, ফ্যাক্টর অফ সেফটিটা একটু বেশি ধরতে হবে, যেহেতু এটা ইনডাইরেক্ট মেজারমেন্ট। আর যদি সয়েলটা যদি কোয়েসিভ সয়েল হয়, সেক্ষেত্রে আমরা কি করব, যে স্কিন ফ্রিকশনের জন্য রিলেশনশিপটা হবে এফএস 1.8 N60 বার। N60 বারের ডেফিনেশন আগের স্লাইডে যা ছিল এখানেও তাই। আর যদি এন বিয়ারিং পাইল হয়, তাহলে রিলেশনশিপটা হবে এইটা, এখানে N60ও হচ্ছে আগের স্লাইডে যা ছিল সেটাই, এবং এখানেও হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, এটা হায়ার ফ্যাক্টর অফ সেফটি ইউজ করতে হবে, বিকজ এটা একটা ইনডাইরেক্ট মেথড। এখন আমরা আসি হচ্ছে পাইল লোড টেস্টে। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম শ্যালো ফাউন্ডেশনের জন্য প্লেট লোড টেস্ট, আর এখন হচ্ছে আমরা পাইলের বিয়ারিং ক্যাপাসিটি চেক করার জন্য একটা পাইল কনস্ট্রাক্ট করার পরে সে অ্যাকচুয়ালি ওই যেভাবে আসলে পাইলটা ডিজাইন করা হয়েছে আসলেই সে সেই লোডটা নিতে পারছে কিনা সেটা ফিল্ডে টেস্ট করে আমরা চেক করে দেখব। সেটার জন্য যে টেস্টটা সবচেয়ে কমনলি ইউজড এবং ভেরি ফ্রিকোয়েন্টলি পারফর্ম করা হয় সেটা হচ্ছে পাইল লোড টেস্ট। তো পাইল লোড টেস্ট বলা হচ্ছে যে পাইল লোড টেস্ট ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল মেথড টু ডিটারমাইন দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ এ পাইল। যে একটা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি কত সেটা আমরা পাইল লোড টেস্টের মাধ্যমে আমরা বের করতে পারবো। ক্যান ক্যারি আউট ইদার অন এ ড্রিভেন পাইল অর ইন কাস্ট ইন সিটু পাইল। যে কোনো মানে পাইলটা যেভাবেই তৈরি হোক না কেন এটা ওইখানে ক্যারি আউট করা যাবে। পাইল লোড টেস্ট আর কন্ডাক্টেড টু ডিটারমাইন দ্য ভার্টিক্যাল লোড বিয়ারিং ক্যাপাসিটি, তার মানে ভার্টিক্যালি ওই পাইলটা কি পরিমাণ লোড নিতে পারবে। নাম্বার 2 হচ্ছে আপলিফট ক্যাপাসিটি, তার উপরের দিকেও আপলিফট করার কোনো টেন্ডেন্সি আছে কিনা। নাম্বার 3 হচ্ছে ল্যাটারাল লোড ক্যাপাসিটি। লোড টেস্ট ক্যারিড আউট ইদার অন ওয়ার্কিং পাইল alike other piles to carry the loads, the maximum load should not exceed 1.5 times the design load. So পাইল লোডটা অনেক সময় দেখা যায় ওয়ার্কিং পাইলের উপরেও ক্যারি করা হয় অথবা টেস্ট পাইলের উপরেও ক্যারি করা হয়। এখানে আসলে ওয়ার্কিং পাইল বলতে বোঝানো হচ্ছে তুমি একটা পাইল কনস্ট্রাক্ট করলা, সেই পাইলটাকে তুমি টেস্ট করবা এবং টেস্ট করার পরে ওই পাইলটার উপরেই আসলে কনস্ট্রাকশনটা শুরু হবে, তার মানে ওইটা হচ্ছে পার্ট অফ দ্য মেইন স্ট্রাকচার। আর আরেকটা হচ্ছে টেস্ট পাইল। টেস্ট পাইলটা বেসিক্যালি হচ্ছে স্ট্রাকচারের পার্ট না, ওই যে লোকেশন ওই লোকেশনটার পাশে হয়তো বা তুমি কি করলা একটা পাইল আলাদা করে তৈরি করলাম, সেটা জাস্ট শুধুমাত্র টেস্টের জন্য, টেস্ট করে দেখলা যে ঠিক আছে, আমি যদি সিমিলার পাইল যদি পাশে তৈরি করি তাহলে এটা সেম পারফর্ম করবে। সো টেস্ট পাইলের ক্ষেত্রে হচ্ছে যে আমরা পাইলটা যখন টেস্ট করবো তখন তো আমি উপর থেকে লোড দিব, এমন হচ্ছে ম্যাক্সিমাম কত লোড আসলে দিব। যদি এটা ওয়ার্কিং পাইল হয়, যেহেতু এটার উপরে আমি পরবর্তীতে স্ট্রাকচার কনস্ট্রাক্ট করব, সেটা হচ্ছে ডিজাইন লোডের 1.5 টাইমস আমি ম্যাক্সিমাম দিব, তার বেশি না। যদি ডিজাইন লোড হয় যদি 1000 টন, তাহলে আমি সর্বোচ্চ 1500 টন হচ্ছে আমি এখানে লোডটা দিব। আর যদি এটা যদি টেস্ট পাইল হয় যে এটার পরে আর কোনো ইউজ নাই, শুধুমাত্র টেস্টিং পারপাজের জন্যই, তাহলে আমরা কি করব 2.5 টাইমস অফ ডিজাইন লোড আমরা ম্যাক্সিমাম এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা হচ্ছে একটা পাইল লোড টেস্টের সেটআপ। The vertical pile load test assembly consists of an arrangement to take the reaction of the load applied on the pile head, a hydraulic jack of sufficient capacity to apply the load on the pile head, a set of 3 dial gauges to measure the settlement of the pile head. এটা হচ্ছে সাইড থেকে একটা সেকশন নিয়ে পাইল লোড টেস্টের যে সেটআপটা সেটা দেখা হচ্ছে। তোমরা যদি খেয়াল করো তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে আমার পাইল, যে পাইলটাকে আমি টেস্ট করব। এটার উপরে এই যে জ্যাকটা বসানো এবং জ্যাকের উপরে হচ্ছে একটা ফ্রেম স্ট্রাকচার দেওয়া, যেটার উপরে হচ্ছে আমি লোডটা এখানে বসাবো, সো দ্যাট উপর থেকে লোডটা থ্রু দিস জ্যাক এই পাইলের উপরে আসবে। এবং হচ্ছে এই পাইলের যে টপ লেয়ার অর্থাৎ পাইল টপ, সেখানে হচ্ছে আমি 3টা ডায়াল গেজ এখানে সেট করব, যেটা কিনা পাইলটা যদি নিচের দিকে সেটেল করে তাহলে সেই সেটেলমেন্টটা সে কি করবে এখানে এই ডায়াল গেজের থ্রুতে আমি মেজার করতে পারবো। এখানে হচ্ছে এই টেস্ট সেটআপটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই দুই পাশে আরো কিছু অ্যাঙ্কর পাইল দেওয়া হচ্ছে। আমরা যদি আর একটু ফিগার দেখি তাহলে আমাদের আরো পরিষ্কার হবে বুঝতে। যেমন হচ্ছে এইটা হচ্ছে এই যে স্টিলের ফ্রেমটা দেখা যাচ্ছে, এটার নিচে হচ্ছে আসলে টেস্ট পাইলটা আছে এবং পাইল লোড টেস্টের সেটআপটা বসানো আছে। উপরে এই যে দেখা যাচ্ছে যে ব্যাগ দেয়া আছে, সিমেন্টের ব্যাগ, এটা দিয়ে আসলে উপর থেকে ওই যে লোডটা দেওয়া হচ্ছে, যত লোডের জন্য আমি কি করব পাইলটা টেস্ট করব।
তারপর হচ্ছে এই যে তোমরা দেখো এই যে নিচে এই যে এখানে দেখো এই যে এখানে হাইড্রোলিক জ্যাকটা বসানো আছে এবং এই যে এখানে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। এই যে এখানে একটা দুইটা তিনটা ডায়াল গেজ তিনটা পজিশনে, এই যে এটা হচ্ছে পাইলটা, এই পাইলের উপরে বসানো আছে। এই ফিগারটা আরেকটু এনলার্জড, সেটা দেখো যে এখানে হচ্ছে এটা হচ্ছে পাইল টপ, এই যে দেখা যাচ্ছে এই যে সার্কুলার শেপের যে পাইলটা, এবং এটার উপরে হচ্ছে এই যে থ্রু দিস জ্যাক উপর থেকে লোডটা আসতেছে, এবং এখানে হচ্ছে এই যে পাইল টপের উপরে তিনটা পজিশনে তিনটা ডায়াল গেজ বসানো টু মেজার দ্য সেটেলমেন্ট। এই যে আরো এনলার্জড করে এখানে দেখানো আছে ফিগারটা। সো এখন হচ্ছে আমি উপর থেকে লোডটা আসলে কিভাবে দিব। একটা হতে পারে কন্টিনিউয়াস লোড টেস্ট। Continuous increments of loads are applied to the pile head. Settlement of the pile head is recorded at each level of load. For example, ধরো আমরা কি করব, 1000 টনের জন্য আমরা লোড টেস্টটা করব। তো তাহলে হচ্ছে আমি একটা ইনক্রিমেন্ট ঠিক করে নিব, যে ধরো প্রথমে হচ্ছে 50 টন, তারপর এটা 100-এ যাবে, তারপর 200, তারপর 300, তারপরে 400, এভাবে করে যাবে। এবং প্রত্যেকটা ইনক্রিমেন্ট যখন আমি লোডটা যখন অ্যাপ্লাই করব, লোড অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমি কি করব, প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ আমি কতটুকু পাইলটা সেটেল করলো সেটা হচ্ছে ডায়াল গেজ রিডিং থেকে আমি সেটা রেকর্ড করব। আরেকটা হতে পারে সাইক্লিক লোড টেস্ট। এটা নাম থেকে বোঝার কথা যে সাইক্লিক, তার মানে হচ্ছে একবার আমি লোডটা দিব, আবার সেটা উইথড্র করব, তারপরে আবার আমি লোডটা দিব। যেমন হচ্ছে দ্য লোড ইজ রেজ টু এ পার্টিকুলার লেভেল, ফর এক্সাম্পল ধরো 0 থেকে 100 টন পর্যন্ত আমি এটাকে ওঠালাম, তারপরে হচ্ছে দেন রিডিউস টু 0, আবার এটাকে আমি 0-তে নিয়ে আসলাম, এগেইন রেজ টু এ হায়ার লেভেল অ্যান্ড রিডিউস টু 0, তারপরে প্রথমে 100-এ নিলাম, তারপরে আবার 0-তে আনলাম, তারপরে আবার 0 থেকে আবার 200-এ নিলাম, তারপরে আবার 200 থেকে 0-তে আনলাম। এইভাবে হচ্ছে আমি সাইক্লিক্যালি লোডটা অ্যাপ্লাই করলাম। এবং হচ্ছে সেটেলমেন্টস আর রেকর্ডেড অ্যাট ইচ ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অফ লোড। এবং হচ্ছে যে আমি প্রত্যেকটা ফেজে ফেজে আমি কি করলাম, সেটেলমেন্টটা রেকর্ড করব। এখন হচ্ছে এইখান থেকে আসলে আমি টেস্টটা তো আমি করলাম, টেস্টটা করে ফেলার পরে আমি আসলে পাইলের আলটিমেট ক্যাপাসিটিটা আসলে কিভাবে ডিটারমাইন করব ফ্রম দ্য টেস্ট রেজাল্ট। এই যে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে এক্স এক্সিসে বসানো হচ্ছে কি পরিমাণ আসলে লোড দেওয়া হচ্ছে, এবং হচ্ছে ওয়াই এক্সিসে বসানো হচ্ছে কি পরিমাণ লোডটা পাইলটা সেটেল করছে। হ্যাঁ, ওই যে তিনটা ডায়াল গেজ বসানো ছিল সেটেলমেন্টের, তিনটার আমরা অ্যাভারেজ নিব, অ্যাভারেজ নিয়ে সেটা আমরা ওয়াই এক্সিসে বসাবো। বসালে আমরা হচ্ছে এরকম একটা কার্ভ পাবো, লোড সেটেলমেন্ট কার্ভ। এখানে বলা হচ্ছে দ্য আলটিমেট লোড ক্যান বি ডিটারমাইন্ড অ্যাজ দ্য অ্যাবসিস অফ দ্য পয়েন্ট ওয়ার দ্য কার্ভ পার্ট অফ দ্য লোড সেটেলমেন্ট কার্ভ চেঞ্জেস টু এ ফলিং স্ট্রেট লাইন। এই যে দেখো এখানে হচ্ছে এটা আসলে কার্ভ শেপ, এটা আসলে বাড়তেছে, বাট আফটার এ সার্টেন পয়েন্ট ইট গোজ স্ট্রেট ফলিং। হ্যাঁ, তো ওই পয়েন্ট অফ কার্ভেচারটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে, অথবা ফ্রম আই এস্টিমেশনের মাধ্যমে আমরা এটা সিলেক্ট করবো যে ওকে ফ্রম দিস পয়েন্ট ইট সিমস লাইক দিস ইজ এ স্ট্রেট লাইন। সেই পয়েন্টের করেসপন্ডিং যে লোডটা থাকবে সেটাই হচ্ছে আমার কি আলটিমেট লোড অফ দ্যাট টেস্ট পাইল। অথবা এই প্রসেসটাও অ্যাপ্লাই করা যায়, দ্য আলটিমেট লোড ক্যান বি ডিটারমাইন্ড from the point of intersection of the initial and final tangent of the load settlement curve. এটা হচ্ছে আমার লোড সেটেলমেন্ট কার্ভ। তো আমি প্রাইমারি যে সেকশন আছে একদম 0 পয়েন্ট, এখান থেকে আমি কি করবো, একটা টেনজেন্ট টানবো, এবং তার যে ফাইনাল যে সেগমেন্টটা, ফাইনাল যে স্ট্রেট সেগমেন্ট অথবা কার্ভ সেকশনটা থাকবে, হ্যাঁ, সেখান থেকে আমি কি করবো, আরেকটা টেনজেন্ট টানবো ব্যাকওয়ার্ড। এই দুইটা টেনজেন্ট যেই জায়গাটাতে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটার করেসপন্ডিং যে কিউ, সেটাই হবে হচ্ছে আমার আলটিমেট লোড বিয়ারিং ক্যাপাসিটি। অ্যাপার্ট ফ্রম দিস টু প্রপোজালস, আরো স্পেসিফিক তিনটা ওয়ে আছে। যেমন প্রথমটা হচ্ছে the allowable load is 50% of the ultimate load at which the total settlement amounts 1/10 of the diameter of the pile having uniform diameter. তার মানে হচ্ছে আমরা যদি এখানে নাই, আমরা এই তিনটা পয়েন্টের জন্য একটা প্রবলেম আমরা সলভ করব, তখন হচ্ছে ইট উইল বিকাম মাচ মোর ক্লিয়ারার। বাট আমি যদি এটা যদি তোমাদেরকে সহজভাবে বলতে চাই, সেটা হচ্ছে একটু হোল্ড করো।
হ্যাঁ, ধরো একটা পাইলের ডায়ামিটার হচ্ছে 10 মিটার। সো আমি যদি সেটার 1/10 হবে 1 মিটার। এখন ওই পাইলের টোটাল সেটেলমেন্ট যখন 1 মিটার হবে সেটার করে ধরো আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, মানে 1 মিটার সেটেলমেন্ট ইজ এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। ধরো আমি তো পাইলট টেস্ট থেকে হচ্ছে আমি কি পেলাম, এই লোড সেটেলমেন্ট কার্ভটা পেয়ে গেলাম। তো পাইলের ডায়ামিটার যদি হয় 1 মিটার 10 মিটার, তার 1/10 হচ্ছে 1 মিটার। ধরো আমার 1 মিটার সেটেলমেন্ট হচ্ছে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টের আমি এখান থেকে একটা হরাইজন্টাল লাইন টানবো, সেটা এই লোড সেটেলমেন্ট কার্ভকে যেখানে কাট করবে অথবা ইন্টারসেক্ট করবে সেটার করেসপন্ডিং যে পয়েন্টটা, সেই পয়েন্টের যে লোড ভ্যালু, ধরো এখানে এটাকে ইন্টারসেক্ট করলো, সেটাই হবে কি আমার আলটিমেট লোড। আবার সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে the allowable load is sometimes taken as equal to 2/3 of the load which causes total settlement of 12 মিলিমিটার। তার মানে এখানে টোটাল সেটেলমেন্টের ভ্যালুটা বলে দেওয়া আছে 12 মিলিমিটার। ফর এক্সাম্পল ধরো 12 মিলিমিটার সেটেলমেন্ট হচ্ছে এটা, তো এইটার করেসপন্ডিং ভ্যালু আমি এখানে আসবো, এখান থেকে আমি আবার উপরের দিকে যাব, এই করেসপন্ডিং যে কিউ ভ্যালুটা, এই কিউ ভ্যালুটা 2/3 ভ্যালুটাকে আমাকে নিতে হবে। মানে কিউ ভ্যালু ধরো আসলে যদি 500, সেটাকে আমি 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, যেই ভ্যালুটা আসবে সেটাই হবে কি আমার আলটিমেট লোড। আর আগেরটাতে আমি বোধহয় এই পয়েন্টটা মিস করে গিয়েছিলাম যে 1/10 এর করেসপন্ডিং যে কিউ সেটার 50% নিতে হবে, 50% হবে হচ্ছে আলটিমেট লোড। আর 3 নাম্বার যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে the allowable load is sometimes taken as equal to 2/3 of the load which causes a net plastic settlement of 6 millimeter. প্লাস্টিক সেটেলমেন্ট হচ্ছে যেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। তার মানে হচ্ছে আমি যখন পাইলটাকে লোড দিব, পাইলটা নিচের দিকে যাবে, সেটেল করবে। আবার হচ্ছে লোডটাকে যখন উইথড্র করে নিব, পাইলটা কিন্তু কি হবে, একটু রিবাউন্ড হবে, একটু উপরের দিকে উঠে আসবে। বাট ফাইনালি তার যে সেটেলমেন্ট যেটা থেকে যাবে, যতটুকু সে রিবাউন্ড করতে পারবে না, সেটা হচ্ছে তার কি নেট সেটেলমেন্ট অথবা প্লাস্টিক সেটেলমেন্ট। সো সেই প্লাস্টিক সেটেলমেন্ট আমি যদি ধরলাম যে যদি 6 মিলিমিটার প্লাস্টিক সেটেলমেন্ট ধরো এইখানে, এইটার করেসপন্ডিং যে কিউ ভ্যালুটা, সেই কিউ ভ্যালুটা 2/3 হবে হচ্ছে আলটিমেট লোড। এখন হচ্ছে এটার জন্য আমি যখন নেট প্লাস্টিক সেটেলমেন্ট যখন আসলে কনসিডার করব, তখন আসলে আমি লোড সেটেলমেন্ট কার্ভটা ইউজ করতে পারবো না, কারণ এই লোড সেটেলমেন্ট কার্ভটা হচ্ছে টোটাল সেটেলমেন্ট, এটা কিন্তু প্লাস্টিক সেটেলমেন্ট না। তো সেটার জন্য আমাকে প্লাস্টিক সেটেলমেন্টটা বের করতে হবে এবং সেটার জন্য আলাদা একটা কার্ভ লাইন ড্র করতে হবে। সেই কার্ভে আসলে 6 মিলিমিটারের করেসপন্ডিং ভ্যালু থেকে আমাকে কিউটা বের করতে হবে। সো আসো আমরা এখন এইটার জন্য একটা আসলে প্রবলেম আমরা সলভ করি, which is not here. Okay, let's close this one. আচ্ছা, তোমরা কি শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, যে একটা পিডিএফ ফাইল, ইলাস্ট্রেটিভ এক্সাম্পল 25.9? আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে কোনো একজন। ওকে, দেখা যাচ্ছে। সো আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ি। এখানে বলা হচ্ছে
A 30 centimeter diameter pile of length 12 meter, একটা সার্কুলার পাইল, সেটার ডায়ামিটার হচ্ছে 30 সেন্টিমিটার এবং তার টোটাল লেন্থ হচ্ছে 12 মিটার, was subjected to a pile load test and the following results were obtained. হ্যাঁ, এই সাইজের একটা পাইলের উপরে আমরা পাইল লোড টেস্ট করলাম এবং পাইল লোড টেস্ট করে আসলে এই যে নিচের ডেটাগুলো এটা রেকর্ড করা হয়েছে। যেমন হচ্ছে লোড, কতটুকু লোড দেওয়া হচ্ছে, প্রথমে 0, তারপরে 500, তারপরে 1000, তারপরে 1500, তারপর 2000, 2500। সেটেলমেন্ট ডিউরিং লোডিং, তার মানে হচ্ছে লোডটা দেওয়ার সময় ফাইলটা কি পরিমাণ সেটেল করছে। জিরোতে অফকোর্স 0, যখন 500 হলো তখন হচ্ছে 0.85, এটা সেন্টিমিটারে দেওয়া, করেসপন্ডিংলি তোমার হচ্ছে যত লোড বাড়ছে সেটেলমেন্ট বাড়ছে। সেটেলমেন্ট ডিউরিং আনলোডিং, হ্যাঁ, যখন লোডটা দেওয়া হয়ে গেল তারপর হচ্ছে পুরো লোডটাকে আবার রিলিজ করে দেওয়া হলো, তো তখন হচ্ছে কি পরিমাণ সেটেলমেন্ট আসলে পাইলে রয়ে গেছে। যেমন হচ্ছে দেখো যে 2500 যখন, তখন আসলে 6 মিটার টোটাল সেটেলমেন্ট হলো। তারপর যখন 2000-এ যখন এটা যখন ব্যাক করছে, মানে হচ্ছে যখন লোডটাকে রিলিজ করা হচ্ছে, তখন দেখো 6 থেকে হচ্ছে সে কতটুকু, 0.2 সেন্টিমিটার সে কিন্তু কি করলো, উপরের দিকে উঠে আসলো, রিবাউন্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে 15-তে হচ্ছে যখন 1500 কিলো নিউটন রোড, তখন তার সেটেলমেন্ট ভ্যালু হচ্ছে 5.5, তার মানে সে টোটাল থেকে সে আরো 0.5 সেন্টিমিটার সে কি করলো, উপরের দিকে উঠে আসলো। এইভাবে হচ্ছে প্রত্যেকটা স্টেজে তার হচ্ছে সেটেলমেন্ট ভ্যালুটা দেওয়া আছে এবং ফাইনালি যখন পুরো লোডটা আমি রিলিজ করে ফেললাম, স্টিল সেখানে দেখা যাচ্ছে কি যে 4 সেন্টিমিটার তার সেটেলমেন্ট রয়ে গেছে। সো এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আমাকে বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য অ্যালাউয়েবল লোড। তো এই অ্যালাউয়েবল লোডটা কম্পিউট করার জন্য আমি কি করব, প্রথমে খেয়াল করো, আমি আরেকটা টেবিল আমি তৈরি করব, সেটা হচ্ছে লোড ভ্যালুগুলো এখানে বসানো থাকবে। গ্রস সেটেলমেন্ট মানে হচ্ছে কি, টোটাল সেটেলমেন্ট, যেটা হচ্ছে সেটেলমেন্ট ডিউরিং লোডিং। হ্যাঁ, লোড দিচ্ছি, কতটুকু টোটাল সেটেলমেন্ট তার হচ্ছে 0। এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোই অ্যাকচুয়ালি তার কি, তার গ্রস অথবা টোটাল সেটেলমেন্ট। এখন হচ্ছে রিবাউন্ড, সে আসলে কতটুকু রিবাউন্ড করলো। হ্যাঁ, এখন হচ্ছে সেই ভ্যালুটা আসলে আমি কিভাবে কম্পিউট করব। খেয়াল করো যে আমি যদি এই যে গিভেন ভ্যালুগুলো আছে সেখান থেকে যদি আমি একটা কাজ করি, আমি যদি এটা লোড সেটেলমেন্ট গ্রাফ যদি প্লট করি একটা নর্মাল গ্রাফ পেপারে, এক্স এক্সিসে হচ্ছে আমার লোডগুলো বসালাম, ওয়াই এক্সিসে হচ্ছে আমি টোটাল সেটেলমেন্টগুলো বসাবো। দ্যাটস মিনস হচ্ছে সেটেলমেন্ট ডিউরিং লোডিং। তাহলে হচ্ছে এই কার্ভটা আমি পাবো, যে আমার কার্সার লোকেশনটা খেয়াল করে, যে এই কার্ভটা আমি পাবো। এই যে দেখো অ্যারোটা এদিকে দেওয়া আছে, তার মানে হচ্ছে লোড এদিকে বাড়তেছে, এটা হচ্ছে লোডিং কার্ভ বলা হচ্ছে। তারপরে আমি কি করব, আমার যে আনলোডিং এর যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলোও যদি আমি লোডের এগেনস্টে বসাই, তাহলে আমি এই কার্ভটা পাবো, দিস কার্ভ। এবং এখানে দেখো অ্যারোটা এদিকে দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে লোডটা আমি 2500 থেকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমি কোথায় দিলাম, 0-তে নিয়ে আসলাম। বাট 0-তে এসে দেখা যাচ্ছে যে টোটাল সেটেলমেন্ট কত রয়ে গেছে, 4। তার মানে হচ্ছে দিস অ্যামাউন্ট ইজ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট। এই সেটেলমেন্টটা কখনোই আসে রিবাউন্ড করবে না। তাহলে আমি যদি এখান থেকে যদি একটা হরাইজন্টাল লাইন যদি আমি টানি, যে 4 সেন্টিমিটার বরাবর, তাহলে হচ্ছে প্রত্যেকটা স্টেজে আসলে সে কতটুকু রিবাউন্ড করলো সেই ভ্যালুটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। তার মানে হচ্ছে এখানে টোটাল সেটেলমেন্ট ছিল হচ্ছে 6, সো পার্মানেন্ট সেটেলমেন্ট ফাইনালি রয়ে গেছে 4। তাহলে হচ্ছে এখানে সে কতটুকু রিবাউন্ড করেছে 600-এর জন্য 2 মিলিমিটার। সিমিলারলি প্রত্যেকটা থেকে যদি আমি প্রত্যেকটার আনলোডিং কার্ভ থেকে যদি পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা আছে ফাইনালি যখন 0-তে যেটা রয়ে গেছে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা স্টেজে সে কতটুকু উপরের দিকে উঠে আসলো সেই ভ্যালুটা কিন্তু আমি পেয়ে যাব। সেটা হচ্ছে আলটিমেটলি এই যে দিস রিবাউন্ড, যে আমি প্রত্যেকটা স্টেজে কি করব, তার যে টোটাল সেটেলমেন্ট সেখান থেকে আমি হচ্ছে কি দিব, পার্মানেন্ট সেটেলমেন্টটা বাদ দিয়ে দিব। তাহলে হচ্ছে এই রিবাউন্ড ভ্যালুগুলো আমি কি করব, আমি পেয়ে যাব। তো তাহলে হচ্ছে প্রত্যেকটা স্টেজে এখন তাহলে আমার কি, আমি নেট সেটেলমেন্টটাও বের করতে পারবো। নেট সেটেলমেন্ট আমি কিভাবে বের করব, যে সে কতটুকু ওই স্টেজে সেটেল করেছিল সেখান থেকে হচ্ছে আমি রিবাউন্ডটা বাদ দিয়ে দিব, তাহলে নেট সেটেলমেন্টটা পাওয়া যাবে। যেমন হচ্ছে যে যখন লোড 0 ছিল তখন তো আসলে কোনো কিছু, সব এভরিথিং ইজ 0। যখন লোড 500 তখন টোটাল সেটেলমেন্ট হচ্ছে 0.85 সেন্টিমিটার।
এবং আমি কম্পিউট করে দেখলাম যে ওখানে ওই ফেজে এই যে রিবাউন্ড হয়েছে কত 0.6, তাহলে আমি টোটালটা থেকে যদি রিবাউন্ডটা যদি বাদ দিয়ে দিই তাহলেই আমি কি পাবো অ্যাকচুয়ালি নেট কতটুকু সেটেলমেন্ট ওখানে রয়ে গেছে সেটা পাবো। প্রত্যেকটা স্টেজে আমি আসলে এই কাজটা করব, টোটাল যে সেটেলমেন্ট সেখান থেকে হচ্ছে আমি রিবাউন্ডটা বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে আমি নেট সেটেলমেন্টটা পাবো। এখন হচ্ছে দেখো প্রত্যেকটা লোডের এগেনস্টে আমি কি করতে পারবো নেট সেটেলমেন্টটা আমি কম্পিউট করতে পারবো। এখন হচ্ছে প্রত্যেকটা লোডের এগেনস্টে যদি আমি নেট সেটেলমেন্টটা যদি প্লট করি, যে নেট সেটেলমেন্টের যে ভ্যালুগুলো আসলো সেগুলো যদি আমি প্লট করি তাহলে আমি কি পাবো নেট সেটেলমেন্ট কার্ভ পাবো। তো তাহলে আমি এখান থেকে কি পেলাম ফ্রম দ্য গিভেন ডেটা অথবা ফ্রম দ্য টেস্ট ডেটা আমি পেলাম হচ্ছে আমার লোডিং কার্ভ, তারপরে পেলাম হচ্ছে আমি আনলোডিং কার্ভ, তারপর হচ্ছে সে কতটুকু রিবাউন্ড করলো এবং তার যে টোটাল সেটেলমেন্ট সেখান থেকে যখন আমি তার প্রত্যেকটা স্টেজে ক্রোনোলজিক্যালি আমি যখন তার রিবাউন্ডটা বাদ দিয়ে দিব তখন আমি কি পাবো নেট সেটেলমেন্ট কার্ভ পাবো। এখন হচ্ছে আমি যেই কন্ডিশনগুলো আমি একটু আগে স্লাইডে পড়ে এসেছি সেই কন্ডিশনগুলো আমি এই কার্ভে অ্যাপ্লাই করব। এখানে আসলে ওই তিনটা কন্ডিশন একটু জাস্ট রিভার্স অর্ডারে অ্যাপ্লাই করা হয়েছে। জাস্ট যেমন আমাদের প্রথম কন্ডিশনটা ছিল কত, পাইলের যে ডায়ামিটার তার 1/10 যে সেটেলমেন্ট সেটার করেসপন্ডিং লোড ভ্যালু, সেই লোড ভ্যালুর 50% আমাকে নিতে হবে। তাহলে আমার প্রবলেম স্টেটমেন্টে কি আছে, আমার পাইলের ডায়ামিটার হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে 30 সেন্টিমিটারকে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তাহলে 3 সেন্টিমিটার হবে। তাহলে 3 সেন্টিমিটার গ্রস সেটেলমেন্ট অথবা টোটাল সেটেলমেন্টের করেসপন্ডিং যে লোড, তাহলে হচ্ছে আমার টোটাল সেটেলমেন্ট কার্ভ কোনটা, টোটাল সেটেলমেন্ট কার্ভ অথবা গ্রস সেটেলমেন্ট কার্ভ হচ্ছে আমার লোডিং কার্ভটা, এই কার্ভটা। তো এই কার্ভে হচ্ছে আমি হচ্ছে 3 সেন্টিমিটার সেটেলমেন্ট, তার মানে হচ্ছে এই যে এখানে 3, এই 3 থেকে আমি একটা কি করব, একটা হরাইজন্টাল লাইন টানবো যেটা হচ্ছে এই লোডিং কার্ভ অথবা গ্রস সেটেলমেন্ট কার্ভকে ইন্টারসেক্ট করবে। যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেই পয়েন্ট থেকে ভার্টিক্যালি আমি উপরের দিকে উঠে যাব এবং সেই করেসপন্ডিং লোড ভ্যালুটা নিব। সেই লোড ভ্যালুটা এখানে আসছে কত 1700, 1700-র 50%, তার মানে 1700-কে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে কি আমার আলটিমেট লোড ক্যাপাসিটি। আরও দুইটা কন্ডিশন ছিল, একটা হচ্ছে নেট সেটেলমেন্ট 6 মিলিমিটারের করেসপন্ডিং যে লোড সেটার 2/3। তাহলে নেট সেটেলমেন্ট কার্ভ আমার কোনটা, এই যে উপরের যে কার্ভটা, একদম উপরের যে কার্ভটা, এটা হচ্ছে নেট সেটেলমেন্ট কার্ভ। এখানে হচ্ছে 6 মিলিমিটার সেটেলমেন্ট, 0, 1, তার মানে 0.6 সামওয়্যার হিয়ার। এখান থেকে হরাইজন্টাল লাইন টেনে নেট সেটেলমেন্ট কার্ভে যাব, সেখান থেকে ভার্টিক্যালি উপরের দিকে উঠে যাব। যে লোডটা আসবে সেই লোডটা হচ্ছে 1125, সেইটার 2/3, তাহলে সেটা আসলে কত 750। আরেকটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে গ্রস সেটেলমেন্ট 12 মিলিমিটারের জন্য যে লোডটা সেটার 2/3। তাহলে গ্রস সেটেলমেন্ট কার্ভ কোনটা, এই যে আগেরটাই লোডিং কার্ভ, যেটা হচ্ছে টোটাল সেটেলমেন্ট অথবা গ্রস সেটেলমেন্ট কার্ভ আমরা বলতেছি। এখানে হচ্ছে 12 মিলিমিটার সেটেলমেন্ট, তার মানে হচ্ছে 1.2 সেন্টিমিটার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 1.2 ইজ সামওয়্যার হিয়ার। এখান থেকে হরাইজন্টালি আমরা লোডিং কার্ভ পর্যন্ত আসব, তারপরে করেসপন্ডিংলি আমরা কোথায় চলে যাব, উপরে উঠে যাব। ঠিক আছে, তো উপরে উঠলে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে 750, সেইটার 2/3 নিব, 2/3 নিলে সেটা আসবে কত 500। আচ্ছা, আমরা একটা কমেন্ট পাচ্ছি, আমরা একটু দেখি কমেন্টটা কি। অনেকে জয়েন করতে পারছে না কেন? আচ্ছা, আমি তোমাদের মাইক্রোফোনগুলো অন করেছি, অনেকে জয়েন করতে পারছে না কেন? স্যার মেসেজ এরর দেখাচ্ছে, মানে না মানে হ্যাঁ, এরর দেখাচ্ছে। এরর মানে কি জুম লিংকে এরর দেখাচ্ছে, মানে জুমে তারা জয়েন করতে পারছে না? হ্যাঁ স্যার, জি জি জুম লিংকে ঢোকার পরে কানেক্টিং হয়ে তারপর এরর চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে,
তাহলে হচ্ছে ওকে, আমরা যেহেতু কন্টিনিউ অটো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আচ্ছা এটা মাইট বি, মানে বাকিরা যারা আছে মানে তারা কি শুনতে পারছে? মানে এটা কয়েকজনের জন্য এই সমস্যাটা হচ্ছে, তাই তো? স্যার স্যার আমরা যারা আছি তাদের অনেক বছর হয়েছে, ল্যাপটপে পারে না, পড়াশোনা একটু মোবাইলে ঢুকছে স্যার। আহ, শুনতে সমস্যা হচ্ছে না, বাট জয়েন করতে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি একটা কাজ করি, জাস্ট এই প্রবলেমটা যেহেতু আমরা অলমোস্ট শেষে চলে আসছি, জাস্ট এটা 1 মিনিটে শেষ করে দিয়ে আমি আবার জুম সেশনটা আবার রিস্টার্ট করছি, তাহলে হয়তো ওরা পারবে। জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা এই তিনটা যে কন্ডিশন আমরা একটু আগে পাওয়ার পয়েন্ট স্লাইডে দেখে এসেছি, সেই তিনটা কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করলাম, তিনটা থেকে আমরা তিনটা আলটিমেট ক্যাপাসিটি পেলাম। এখন সেই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমি আলটিমেটলি ধরে নিব কি, যে সেটাই হচ্ছে আমার আলটিমেট লোড বিয়ারিং ক্যাপাসিটি টু বি অন দ্য সেফ সাইড। যে তিনটা ক্রাইটেরিয়া থেকে তিনটা আমি লোড বিয়ারিং ক্যাপাসিটি পেয়েছি, বাট এটার মধ্যে থেকে যেটা মিনিমাম সেটা আমি সিলেক্ট করব। তাহলে এই তিনটার মধ্যে থেকে যেটা আসলো, দ্য অ্যালাউয়েবল লোড ইজ এ লিস্ট অফ দ্য থ্রি ভ্যালুস, আপনি তিনটার মধ্যে থেকে আসছে 500 নিউটন। সো এটাই হচ্ছে আসলে পাইল লোড টেস্টের যে মানে অ্যাপ্লিকেশন, যে কীভাবে একটা পাইল লোড টেস্ট করে সেখান থেকে লোড সেটেলমেন্ট কার্ভ ড্র করে তারপর হচ্ছে যেই ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করে আলটিমেট লোড বেয়ারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল ক্যালকুলেট করতে হয়। ওকে, তাহলে আমরা হচ্ছে সেশনটা ক্লোজ করে সেশনটা আবার রিস্টার্ট করি। এবার আমার আচ্ছা, এখনো কি সেম সমস্যা হচ্ছে? তোমরা কি যারা আছো তারা শুনতে পাচ্ছ কিনা? আমি পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 103। যদি একই সমস্যা যদি পারসিস্ট করে সেক্ষেত্রে হয়তো আবার নতুন আরেকটা লিঙ্ক তৈরি করতে হবে।
ওকে, 105 জন দেখা যাচ্ছে যারা করতে পারছে। ঠিক আছে, আমরা 2-3 মিনিট ওয়েট করি, দেখি বাকিরা পারে কিনা।